সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ যখন প্রচণ্ড আকার ধারণ করেছে, তখন ইসরায়েল একেবারে ডুবে গেছে ধূলিঝড়ে। মারাত্মক রকমের ধূলিঝড় শুরু হয়েছে সেখানে, এবং এই ধূলিঝড়ের আগে গতকাল বুধবার ইসরায়েলের আকাশ কমলা রং ধারণ করে। একেবারে ইসরায়েলি মিডিয়াতে এই খবর এসেছে, আমি সেখান থেকে নিয়ে আপনাদেরকে বলছি। আমি বলছি না এটা বিশেষ কোনো গজব, কিন্তু এটা যে ভালো কিছু না এই রকম একটা সময়ে এ কথাও ঠিক। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট যে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে, তার অংশ হিসেবে পরিষ্কার বোঝা যাচ্ছে ইরানের বিরুদ্ধে তারা স্থল অভিযান শুরু করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি একদম সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, একটা সেনাও যেন, শত্রুদের একটা সেনাও যেন জীবিত বেঁচে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ইরানের সামরিক বাহিনীর সমস্ত সদস্যকে তিনি সেইভাবে নির্দেশ দিয়েছেন, সতর্ক থাকার কথা বলেছেন। এপাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি ৩৫টি দেশের সমন্বয়ে একটি জোট গঠন করতে যাচ্ছেন, যারা এই হরমুজ প্রণালী উন্মুক্ত করবে, খুলে দেবে। কিভাবে খুলবে এবং এই ঘটনার ফলাফল আসলে কি হতে যাচ্ছে। দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা হবে। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমেই বলছিলাম ইসরায়েলের আকাশে প্রচণ্ড রকমের ধূলিঝড় বয়ে যাচ্ছে। এখানে দুইটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যখন ইরান, ইয়েমেনের হুতিরা এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের উপরে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে, দফায় দফায় হামলা চালাচ্ছে এবং ক্রমেই হামলা বাড়ছে বলে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। ইরান বলেছে যে হামলা ক্রমেই বাড়বে, অর্থাৎ কমবে না। এই রকম একটা প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশে ধূলিঝড়, একেবারে বালু ঝড়, কিছু দেখার মতো উপায় নেই। একদম গ্রে কালার, অর্থাৎ ধূসর কালার, ধূসর রং হয়ে গেছে পুরো ইসরায়েল জুড়ে। এই ঝড় কোথা থেকে এসেছে জানেন? উত্তর আফ্রিকা থেকে। উত্তর আফ্রিকা মানে মরক্কো, আপনার আলজেরিয়া, লিবিয়া, মিশর, ওই অঞ্চল হচ্ছে উত্তর আফ্রিকা। ওই অঞ্চল দিয়ে ঝড় বয়ে এসেছে ইসরায়েলের উপরে। এবং আমি আগেই বলেছি যে এই ঝড় শুরু হওয়ার আগে, ঝড় ইসরায়েলের ভূখণ্ডে আজকে পৌঁছেছে, কিন্তু তার আগে গতকাল ইসরায়েলের আকাশ কমলা রং হয়ে গিয়েছিল। কেন এই কমলা রং হয়েছে এটার সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তবে ইসরায়েলের মিডিয়া আপাতত দাবি করছে যে আবহাওয়া পরিবর্তনের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতি হয়েছে, এবং এবছর নাকি দফায় দফায় ইসরায়েল এই ধূলিঝড় বা বালুঝড়ের কবলে পড়বে। এর আগে আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, আমি আর ওই বিষয়টা আলোচনায় আনিনি। বাংলাদেশের পত্রপত্রিকায় বিভিন্নভাবে এই আলোচনা হয়ে গিয়েছিল বলে আর আমি ওই আলোচনাটা আনিনি, কিন্তু তবুও এখানে একটু উল্লেখ করি যে কয়েকদিন আগে ইসরায়েলের আকাশে হাজার হাজার লাখ লাখ কাক ভরে গিয়েছিল। বলা হয়েছিল এই সময় এই সমস্ত পাখপাখালি ভূমধ্য সাগরের অঞ্চল দিয়ে যায়, তা যাই, ভালো কথা। তাই বলে হঠাৎ করে এইরকম ইসরায়েলের আকাশে হাজার হাজার লাখ লাখ কাক কেন ভরে যাবে? প্রতি বছর যদি হয় তাহলে প্রতি বছর খবর হবে, হঠাৎ করে এবছর হলো কেন? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তার মানে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহর বিচার, আল্লাহর রহমত বলে তো কিছু কথা আছে, অবশ্যই আছে, এবং আমরা বিশ্বাস করি। এবং ইসরায়েল এত বেশি অন্যায় অপরাধ করেছে, বিশেষ করে ফিলিস্তিন এবং লেবাননের যে পরিমাণে ছোট ছোট শিশুদের প্রাণহানি ঘটিয়েছে তারা আগ্রাসন চালিয়ে, তাতে মনে হয় যে তাদের বিরুদ্ধে প্রকৃতির একটা প্রতিশোধের সময় এসেছে। অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে। যেমন দেখুন, 1980 সালে ইরান যে আমেরিকার দূতাবাসের কূটনীতিক এবং স্টাফদেরকে যে জিম্মি করেছিল, তাদেরকে
152 জন জিম্মি ছিল, তাদেরকে 444 দিন পরে উদ্ধার করার জন্য পারস্য উপসাগর থেকে ইরানের বিরুদ্ধে একটা অভিযান চালাতে গিয়েছিল। গানশিপ, হেলিকপ্টার এবং পরিবহন বিমান ছিল সাথে। ওই সমস্ত লোককে নিয়ে যেতে হবে উদ্ধার করে, তারপরে জঙ্গি বিমান, এগুলো দিয়ে ইরানের উপরে ব্যাপক হামলা চালানো হবে। ওই সমস্ত অর্থাৎ আমেরিকার সেই জিম্মিদেরকে উদ্ধার করা হবে এবং তেহরানকে একদম মাটির সাথে গুঁড়িয়ে দিতে হবে। টার্গেটটা ছিল এরকম। কিন্তু পারস্য উপসাগর থেকে এই অভিযান শুরু করে ইরানের ভূখণ্ডে পৌঁছানোর পর তাবাস মরুভূমি নামে একটা জায়গা আছে। এই মরুভূমিতে পৌঁছানোর পর ধূলিঝড়ের কবলে পড়ে একেবারে অলৌকিকভাবে, এবং তাবাস মরুভূমিতে হেলিকপ্টার, গানশিপ, এই সমস্ত বিমান, জঙ্গি বিমান সব একদম ধসে পড়ে। অনেকটা উইড ঢিবির মতো পড়েছিল। অনেক সেনা মারা যায় আমেরিকার, এবং অনেক বিমান, হেলিকপ্টার, গানশিপ ধ্বংস হয়। বেশ কিছু বিমান এগুলো ফিরে যায়। আমেরিকার মিশন ক্যান্সেল করা হয়। আমেরিকা ইরানের বিরুদ্ধে আর কোনোদিন কোনো অভিযান চালানোর সাহস করেনি। এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই কাজ করেছে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনেকটা পরামর্শে, পীড়াপিড়িতে, উস্কানিতে আমরা যাই বলি না কেন, এটা সারা বিশ্ব বলছে, শুধু আমি না। এটা জাস্ট বিশ্লেষণ এবং ইনফরমেশন। তো এই যে অন্যায়, অপরাধ, প্রকৃতি বলি আর আল্লাহ রাব্বুল আলামিন যাকেই বলি না কেন, আসলে এক সময় কিন্তু এর একটা প্রতিশোধ, এর একটা বিচার হয়। আমি জানি না ইসরায়েলের বিরুদ্ধে সেরকম বিচার হচ্ছে কিনা, কিন্তু এই যে কাকের ঘটনা, তারপরে ধূলিঝড়, গতকাল ইসরায়েলের আকাশ কমলা রং ধারণ করা, এর কোনোটাই কিন্তু ভালো ইঙ্গিত না। শুধু তাই না, আজকে থেকে শুরু হয়েছে ইসরায়েলে পাস ওভার অনুষ্ঠান। 7 থেকে 8 দিন ওই অনুষ্ঠানটা চলে। ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান। এটা পাস ওভার অনুষ্ঠান হচ্ছে, তাদের স্বাধীনতার ইতিহাস স্মরণ করে এই অনুষ্ঠানটা করা হয়। তারা বিশ্বাস করে যে হযরত মুসা আলাইহিস সালাম তো এই বনি ইসরায়েলের নবী ছিলেন। তো সেই তাদেরকে নাকি গোলাম করে অত্যাচার করত মিশরের শাসকরা, ওই যে সেই ফেরাউনরা, তাদের হাত থেকে নাকি মুক্তি পেয়েছিল এই সময়, এই আজকের দিনে। সেই উপলক্ষে তারা পাস ওভার অনুষ্ঠান করে, এবং বাসাবাড়ি রান্নাবান্না খায় না, নিজেরা খাবার দাবার খায়, অনেক ঘোরাফেরা করে, বহু কিছু, মানে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, খুব খুশির একটা অনুষ্ঠান। 7-8 দিন ধরে চলে। এই যুদ্ধের কারণে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলা, ইয়েমেন থেকে হামলা, ইরান থেকে হামলা, এই সমস্ত হামলার কারণে ইসরায়েলের জনগণ সেই পাস ওভার অনুষ্ঠান ঠিকমতো করতে পারছে না। এবং পাস ওভার অনুষ্ঠান করতে না পারার কারণে ইসরায়েলের যে যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস, তিনি বলেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের যে প্রধান নাইম কাসেম, তাকে হত্যার হুমকি দিয়েছেন, এবং তাকে বলেছেন যে তাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে, তার মানে হয়তো তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেবে। কিন্তু ইসরায়েলিরা এই মুহূর্তে মারাত্মক রকমের সংকটের ভিতরে। শুধু তাই না, গত রাতে ইরান যে হামলা চালিয়েছে, এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা, আবার ইয়েমেনের হুতিরা সবাই মিলে যে হামলা চালিয়েছে, সেই হামলা হজম করা কঠিন ব্যাপার। এরপরে ইরানের উপর আজকে আমেরিকা এবং ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে। আমি যতদূর জানতে পারলাম যে ইরানের রাজধানী তেহরানে অনেকগুলো ব্রিজের উপর হামলা চালিয়েছে, তারপরে অনেকগুলো মিল, ফ্যাক্টরি, বিশেষ করে বিদ্যুৎ স্থাপনার উপর হামলা চালিয়েছে, তেল স্থাপনার উপরও হামলা চালিয়েছে, এটা শোনা যাচ্ছে। ইরানও পাল্টা হামলা হিসেবে বাহরাইন এবং সম্ভবত কাতারে, আবার কুয়েতে যে স্টিল মিল আছে, আমেরিকার স্টিল মিল, এই স্টিল মিলে হামলা চালিয়েছে। সেগুলোও খুব বড় বড় হামলা হয়েছে। এর ভিতরে শোনা যাচ্ছে যে স্থল অভিযান চালানোর জন্য প্যারাট্রুপাররা পৌঁছেছে, অর্থাৎ 82তম এয়ারবোর্ন ইউনিটের সদস্যরা, যারা প্যারাট্রুপার কমান্ডো, তারা নাকি পৌঁছেছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে। সেখান থেকে তারা ইরানের বিরুদ্ধে বা খার্ক দ্বীপে অভিযান চালানোর, হামলা চালানোর পরিকল্পনা করছে। এই উপলক্ষে ইরানের সামরিক বাহিনীর প্রধান
মেজর জেনারেল আমির হাতামি, তিনি কিন্তু প্রেসিডেন্ট রুহানির সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ইরানিদের এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করার মতো বিষয়, যে যিনি একসময় সেনাপ্রধান তিনি দেখা যাচ্ছে যে একসময় প্রতিরক্ষা মন্ত্রী, আবার দেখা যাচ্ছে যে তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্যই এই মুহূর্তে ইরানের তো অনেক গুরুত্বপূর্ণ কমান্ডার অনেকেই শহীদ হয়েছেন, যার কারণে আমির হাতামিকে আবার তাকে সেনাপ্রধান করা হয়েছে। তিনি একেবারে কড়া নির্দেশ দিয়েছেন ইরানি সামরিক বাহিনীর যত সদস্য, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাইকে, যে শত্রুরা যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালায় তাহলে একটি সেনাও যেন জীবিত যেতে না পারে। আর অর্থাৎ প্রত্যেকটা সেনাকে পৃথিবী থেকে বিদায় দিতে হবে এবং তাদেরকে কফিনে ভরে পাঠিয়ে দিতে হবে। এটা ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি, সামরিক বাহিনীর প্রধান আমির হাতামি, তিনি এই নির্দেশ দিয়েছেন, এটা তার নির্দেশ। এদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ, তিনি ডোনাল্ড ট্রাম্পকে অন্য একটা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার ছোটবেলার কথা বলেছেন যে আমি 18 বছর বয়সে যুদ্ধের জন্য, দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম এবং এই দেশকে রক্ষার জন্য আমি না, শুধু আমার ভাই হাসান, সেও অস্ত্র তুলে নিয়েছিল, কিন্তু সে আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেনি, কোনোদিন মারা গেছে। আমি ফিরে এসেছি, কিন্তু এরকম অনেকে ফিরে এসেছে, অনেকে আসেনি। এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে দেশ সবার আগে। এটা আমাদের ঘর, এটা আমাদের বাড়ি। এই বাড়ি, এই ঘর রক্ষার জন্য আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, সমস্ত সবকিছু করতে পারি। বাকের কলিবফের বক্তব্য। এই ঘরের দিকে যদি আমেরিকা তুমি তাকাও তাহলে তোমাকে চড়া মূল্য দিতে হবে। কি বলেছেন বাকের কলিবফ? বলেছেন তুমি যখন ঘরে ঢুকে যাবে, এটা তো আমাদের পরিবার, এই পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে। তার মানে এই পরিবারের, অর্থাৎ ইরানের প্রত্যেকটা মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত এবং তাদেরকে ফেস করতে হবে মার্কিন সেনাদের। বাকের কলিবফ আরও জানিয়েছেন, এবং এটা এর আগেও খবর হয়েছে, ইরানের 70 লাখ মানুষ এক সপ্তাহের ভিতরে যুদ্ধ করার জন্য, বিদেশি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র হাতে তুলে নিতে, যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে। তাদের প্রস্তুতির কথা জানিয়েছে, নাম লিখিয়েছে 70 লাখ। বাসিদের শত 90 লাখ আমি আগেই বলেছি, আর ইরানের সেনাবাহিনী 8-10 লাখ, তা তো বটেই। বাকের কলিবফ এই জায়গা থেকে বলেছে যে প্রত্যেকটা সদস্যের সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে, তার মানে প্রত্যেকটা সদস্য তোমাদেরকে হামলা করবে। তো একথা মোটামুটিভাবে নিশ্চিত, এবং পশ্চিমা সমস্ত বিশেষজ্ঞ বলছেন যে আমেরিকা যদি ইরানের উপরে স্থল অভিযান চালাতে যায় তাহলে তাদেরকে ভয়াবহ চড়া মূল্য দিতে হবে, এবং এত বেশি মূল্য দিতে হবে যে আসলে কয়জন মার্কিন সেনা জীবিত ফিরে যেতে পারবে সেটা একটা দেখার বিষয়। পশ্চিমা সমস্ত বিশেষজ্ঞ বলছেন, সমর বিশেষজ্ঞ, পলিটিক্যাল সায়েন্সের লোক এবং রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তারা সবাই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক ভুল করবে যদি তারা ইরানে স্থল অভিযান চালাতে যায়, কারণ মার্কিন সেনারা ইরানের ভূখণ্ড থেকে বেঁচে ফিরতে পারবে না। ইরানও সেইটাই আশা করছে, এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে অনেকেই বলেছেন যে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি। ইরান একটা ছোট্ট ভিডিও বানিয়েছে, এআই ভিডিও দেখলাম, তাতে বলছে হাবিবি কাম টু ইরান। আপনারা যারা জানেন তারা তো জানেন, হাবিবি মানে বন্ধু। আরবিতে আরবরা সবাই বন্ধুকে হাবিবি বলে। তো বলছে যে বন্ধু আসো, ইরানে আসো, একটু মোলাকাত হোক। তার মানে ইরান পরিপূর্ণভাবে প্রস্তুত। এখন দেখার বিষয় তাদের এই প্রস্তুতি ইরানকে কতটা রক্ষা করতে পারে, আর আমেরিকার শত সহস্র বাধাবিঘ্ন উপেক্ষা করে তারা ইরানে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে, তারা কতটুকু সফল হয়। এর ভিতরে আর একটা ছোট্ট ঘটনা আছে, ছোট না, খুব বড় ঘটনা। সেই বিষয়টা আলোচনা করে আমি এখনকার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার নেতৃত্বে 35টা দেশ একটা জোট করতে যাচ্ছে। এই জোট কি করবে? তারা হরমুজ প্রণালী খুলবে। কিভাবে? কূটনৈতিক উপায়ে, মারামারি যুদ্ধ করে না।
তারা বলেছে যে আমরা কূটনৈতিক এবং রাজনৈতিক উপায়ে আমরা ইরানের সাথে একটা ব্যবস্থা করার চেষ্টা করব যাতে হরমুজ পল্লী খুলে যায়। হরমুজ পল্লী না খোলার কারণে তো পৃথিবী আসলে অচল হয়ে যাওয়ার কায়দা হয়েছে। তো সেই জায়গা থেকে এখন তারা চেষ্টা করছে ইরানের সাথে মনে হয় কোনো দিন দরবার করবে। আজকেই লন্ডন টাইম দুপুরে বসার কথা 35টা দেশ, এর ভেতরে কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইটালি, এরকম অনেক দেশ থাকবে। দেখা যাক কি হয়। তবে আজকের এই আলোচনা মূলত প্রাথমিক আলোচনা হবে। এরপরে আগামী আরও 2-4 সপ্তাহ হয়তো যাবে আলাপ আলোচনা। একটা বড় ব্যাপার তো, এটা তো হুট করে একটা আলাপ আলোচনা গেলেই যে সমাধান হয়ে যাবে তা তো না। বাট একটা উদ্যোগ নিয়েছে, ব্রিটেন উদ্যোগ নিয়েছে, এবং এখানে একটা পরিষ্কার আমি আজকেও বলি যে এই উদ্যোগ নেওয়ার মানে হচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে একেবারেই আমেরিকাকে বয়কট করলে আমেরিকার সাথে যুদ্ধে তারা যাচ্ছে না, তারা কূটনীতির পথ অবলম্বন করলো। তার মানে এটা কিন্তু আমেরিকার জন্য চরম একটা মেসেজ যে তোমার এই যুদ্ধকে আমরা পছন্দ করলাম না, তোমার যুদ্ধের পক্ষে আমরা নেই, আমরা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি। তো সেক্ষেত্রে দেখা যাক কি দাঁড়ায়। ইরান বলেছে যে তারা ওমান এবং ইরান এই 2 দেশ মিলে হরমুজ পল্লী দিয়ে কীভাবে জাহাজ চলাচল করবে তার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, এবং সেই লক্ষ্যে কাজ চলছে। সম্ভবত যে টোল আদায়ের কথা শোনা যাচ্ছে, এই টোল আদায় ফিক্সড করবে যে কত টোল নেওয়া হবে, কীভাবে নেওয়া হবে, কোন মুদ্রায় নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি।